বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করছি নতুন একটি উপন্যাস। মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস দ্য সি উলফ। এর বাংলা অনুবাদ করেছেন কবির চৌধুরী। শিরোনাম দিয়েছেন সমুদ্রের স্বাদ। উপন্যাসটি ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং বলা হয় এটা জ্যাক লন্ডনের অন্যতম শ্রেষ্ঠ একটি উপন্যাস। প্রথমে আমি এই উপন্যাসটি শুরু করার আগে এর একটি ছোট ভূমিকা, যেটা এর অনুবাদক লিখেছিলেন, আপনাদের পড়ে শোনাচ্ছি। জ্যাক লন্ডনের পুরো নাম জন গ্রিফিথ লন্ডন। জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ১৮৭৬ সালের ১২ জানুয়ারি। সাংবাদিক ও আইনজীবী পিতা উইলিয়াম হেনরি চেনি শৈশবেই পুত্রকে ত্যাগ করেন। পুত্রকে বড় করে তোলেন মা ফ্লোরা ওয়েলম্যান এবং বিপিতা জন লন্ডন। মা ফ্লোরা জন লন্ডন নামক এক ব্যক্তিকে বিয়ে করেন ১৮৭৬ সালের শেষ দিকে। পুত্র বিপিতার বংশনাম গ্রহণ করে নিজের নামকরণ করলেন জ্যাক লন্ডন। জ্যাক লন্ডনের কৈশোর ও যৌবনকাল কাটে দারিদ্র্যের মধ্যে। পরিবারটি সান ফ্রান্সিসকো ত্যাগ করে ওকল্যান্ডে বাস করতে শুরু করে। ১০ বছর বয়স থেকে বই পড়া জ্যাক লন্ডনের অদম্য নেশা হয়ে ওঠে। ওকল্যান্ড পাবলিক লাইব্রেরি পরিণত হয় তার শিক্ষাঙ্গনে। ১৪ বছর বয়সের সময় জ্যাক লন্ডন জীবিকার জন্য কাজ করতে শুরু করেন। তিনি সান ফ্রান্সিসকো উপসাগরে অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও বিক্রি করেন। নাবিক হিসেবে প্রশান্ত মহাসাগরের বুকে ঘুরে বেড়ান। ভবঘুরে হিসেবে বিনা টিকিটে ট্রেনে চড়ে নানা জায়গায় যান এবং সমাজতান্ত্রিক ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হয়ে উঠতে থাকেন। কর্মহীন ও উপার্জনহীন ভবঘুরে জীবনযাপনের অপরাধে ১৮৯৪ সালে পুলিশ তাকে একবার গ্রেফতার করে। সে বছরেই জ্যাক লন্ডন একজন নিবেদিত চিত্ত সমাজতন্ত্রী হয়ে ওঠেন। প্রথম দিকে তিনি কোনো আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, কিন্তু পাবলিক লাইব্রেরিগুলোতে প্রচুর পড়াশোনা করে তিনি স্বশিক্ষিত হয়ে ওঠেন। তারপর ১৯ বছর বয়সে তিনি শিক্ষাঙ্গনে ভর্তি হন এবং কিছুকাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলেতে ৪ বছরের কোর্সে তিনি ১ বছর শেষ করেন। কিন্তু তার আসল বিশ্ববিদ্যালয় ছিল সমুদ্র, অরণ্য, পাহাড় ও আলাস্কার তুষারাবৃত বিরান প্রান্তর এবং প্রতিবাদী গণসমাবেশ। ২০ বছর বয়সে পা দেবার আগেই তিনি ওকল্যান্ডের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সমাজতন্ত্র সম্পর্কে বক্তৃতা দিতে শুরু করেন এবং ওকল্যান্ডের তরুণ সমাজতন্ত্রী নামে আখ্যাত হন। ইতিমধ্যে তিনি লেখালেখির কাজ শুরু করে দিয়েছিলেন। জীবনযাত্রায় ভবঘুরেপনাকে প্রশ্রয় দিলেও লেখার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ। পড়ার ব্যাপারেও পত্রপত্রিকায় প্রকাশিত গল্প, উপন্যাস এবং সমকালীন বিভিন্ন সাহিত্যকর্ম ছাড়াও তিনি পরিচিত হন চার্লস ডারউইন, কার্ল মার্কস ও ফ্রেডেরিক নিটসের রচনার সঙ্গে। প্রকৃতি, পরিবেশ ও পারিপার্শ্বিকের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকার ডারউইনি দর্শনে বিশ্বাসী হয়ে ওঠেন তিনি। ১৮৯৭ সালের শীতকাল তিনি কাটান ইউকনে। সেখানে তিনি লাভ করেন তার রোমাঞ্চকর গল্পাবলীর উপাদানসমূহ। ১৯০০ সালে প্রকাশিত হল দি সান অফ দ্য উলফ, ১৯০৩ সালে দ্য কল অফ দ্য ওয়াইল্ড এবং ১৯০৬ সালে দ্য হোয়াইট ফ্যাং। লন্ডনে দ্য কল অফ দ্য ওয়াইল্ড লেখককে কালজয়ী খ্যাতি এনে দেয়। এই উপন্যাসটির পটভূমি ইউকনের জমাট বরফাবৃত বিস্তীর্ণ বিরান অঞ্চল। কাহিনী গড়ে উঠেছে বাঘ নামের চমৎকার দেখতে শক্তিশালী বিশালাকার একটি কুকুরকে ঘিরে। এই অনুগত বিশ্বস্ত পোষা কুকুরটিকে লোভী স্বার্থান্ধ মানুষরা তাদের উন্মত্ত স্বর্ণ সন্ধানের নেশায় চরম নিষ্ঠুরতার সঙ্গে ব্যবহার করে। তাকে নিয়োজিত করে বরফের উপর দিয়ে স্লেজ গাড়ি টেনে নেয়ার কাজে। তারপর একসময় বাঘ নিজের মধ্যে তার পূর্বপুরুষ নেকড়েকুলের রক্তকে জেগে উঠতে অনুভব করে। ওই আহ্বানে সাড়া দিয়ে বাঘ তার শৃঙ্খল ছিন্ন করে মুক্ত স্বাধীন জীবনের সমুদ্রে অবগাহন করার তীব্র আনন্দোচ্ছল প্রণোদনা নিয়ে আলাস্কার শুভ্র বরফাচ্ছাদিত বিস্তীর্ণ ভূমি ও অরণ্যাঞ্চলের দিকে ছুটে যায় এবং এক পর্যায়ে শিকারীদের বুকে ভয় ধরানো দুর্ধর্ষ একটি নেকড়ে দলের নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করে। তবে অনেক সময় সে একা নিঃসঙ্গও থাকে। তখন চুপ করে কি যেন ভাবে সে। তারপর সে একটি প্রলম্বিত বিষণ্ণ চিৎকার করে ওঠে। জ্যাক লন্ডন উপন্যাসটি শেষ করেছেন এইভাবে। কিন্তু সবসময় সে একা থাকে না। যখন শীতের দীর্ঘ রাতগুলি নেমে আসে, নেকড়ের দল খাবারের সন্ধানে নেমে যায় নিচের উপত্যকাগুলিতে।
তখন তাকে দলের মাথায় অবস্থান নিয়ে সকলের আগে বিবর্ণ চন্দ্রালোক অথবা ঝলমলে বরিয়ালিসের মধ্য দিয়ে ছুটে যেতে দেখা যায়। সঙ্গীদের চাইতে উঁচু করে বড় বড় লাফ দিয়ে সে ছুটে চলে। তার ভারী গলা থেকে নির্গত হয় উচ্চ নিনাদ। সে গেয়ে ওঠে তরুণতর এক জগতের গান, যে গান গোটা দলের। জ্যাক লন্ডনের ভাষা এসব জায়গায় গভীর আবেদনময় ও গীতিকাব্যিক হয়ে ওঠে। দ্য কল অফ দ্য ওয়াইল্ড কিভাবে রচিত হয় সে সম্পর্কে জ্যাক লন্ডন 1903 সালের 13 মার্চ তার বন্ধু অ্যানা স্টুলস্কিকে এক চিঠিতে লেখেন, আমার অন্য কুকুর কাহিনী বার্টারের কথা বোধহয় তোমার মনে আছে। আমি বর্তমান গল্পটি শুরু করি ওই কাহিনীর সঙ্গী হিসাবে, কিন্তু এটা আমার হাত থেকে ছুটে বেরিয়ে যায় এবং তাকে থামাবার আগেই 2000 শব্দের জায়গায় 32,000 শব্দে গিয়ে দাঁড়ায়। বাটারটে বেশ কিছু অপ্রীতিকর অংশ আছে। সেখানে পরিবেশিত হয় একটি কুকুর ও একটি মানুষের মধ্যে তীব্র দ্বন্দ্বের ইতিবৃত্ত। দুজনই শয়তানিতে পূর্ণ। শেষ পর্যন্ত দুজনেরই ভয়াবহ মৃত্যু ঘটে। লন্ডন যেন তার নতুন কাহিনীতে আগের কাহিনীর জন্য অনুশোচনা করছেন। এই কাহিনী দ্য কল অফ দ্য ওয়াইল্ড সর্বকালের শ্রেষ্ঠ কুকুর কাহিনীর অন্যতম বলে বিশ্ব স্বীকৃতি অর্জন করে। বাঘ হয়ে উঠেছে এক অবিস্মরণীয় সৃষ্টি। বাস্তব জীবনে বাঘ ছিল ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা ভ্যালির বাসিন্দা বিচারপতি বন্ডের একটি খামার কুকুর। বিচারপতির পুত্র লুই বন্ড কুকুরটিকে ইউকন অঞ্চলে নিয়ে যান। সেখানে জ্যাক লন্ডনের সঙ্গে লুই বন্ডের পরিচয় ঘটে এবং লুই বন্ডের চমকপ্রদ কুকুরটি লন্ডনের মনে গভীর দাগ কাটে। 5 বছর পর ওই কুকুরই হয়ে দাঁড়ায় দ্য কল অফ দ্য ওয়াইল্ডের নায়ক। ওই কাহিনী লন্ডনকে রাতারাতি বিখ্যাত ও জনপ্রিয় করে তোলে। এ সম্পর্কে লেখক নিজেই একটা মজার গল্প বলতেন। দ্য কল অফ দ্য ওয়াইল্ড প্রকাশিত হওয়ার পরের বছর জ্যাক লন্ডন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে সমাজতন্ত্রের ওপর একটি বক্তৃতা প্রদান করেন। আনুষ্ঠানিক বক্তৃতার শেষ এক পর্যায়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সাহিত্য শিক্ষাদান প্রক্রিয়ার বিরূপ সমালোচনা করে বলেন যে সেখানে শুধু পুরনো দিনের ক্লাসিকগুলি পড়ানো হয়। সমকালীন আধুনিক সাহিত্যকর্মে যে বিরাজমান জীবন ও পরিপার্শ্বের কথা থাকে, যে নতুন জীবন দৃষ্টি ও আকাঙ্ক্ষার কথা থাকে, যে প্রতিবাদী বক্তব্য থাকে, তার সঙ্গে শিক্ষার্থীদের কোনো পরিচয় ঘটে না। লন্ডনের মন্তব্য শেষে বক্তৃতার উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রফেসর চার্লস মিলস গেইলি নীরস শুষ্ক কণ্ঠে বলেন, মিস্টার লন্ডন হয়তো জানেন না যে আমাদের ক্লাসে আমরা তার দি কল অফ দ্য ওয়াইল্ড ব্যবহার করি। তার কথা শুনে লন্ডনের মুখে অপ্রতিভ অথচ সানন্দ হাসি ফুটে ওঠে। সকালে জ্যাক লন্ডন তার লেখার জন্য অন্য সব লেখকদের চাইতে বেশি সম্মানই পেতেন, কিন্তু তিনি অত্যন্ত খরুচে স্বভাবের ছিলেন বলে অর্থকষ্টের হাত থেকে কখনো মুক্তি পাননি। তাই টাকার জন্যে তাকে অনবরত লিখে যেতে হতো। দ্য কল অফ দ্য ওয়াইল্ডের সাফল্যের বহু আগে থেকেই তিনি লেখালেখিকে একটা অর্থকরী পেশায় পরিণত করেছিলেন। 1901 সালের 1 মার্চ তিনি জনৈক বন্ধুকে এক চিঠিতে লেখেন, আমি টাকার জন্য লিখছি। খ্যাতি যদি অর্জন করি তার মানে হবে আরও টাকা। আরও টাকার মানে হবে আমার জন্য আরও জীবন। টাকা উপার্জনকে আমি সর্বদা ঘৃণা করব। যতবার লিখতে বসি আমি সে কাজটা করি প্রবল বিতৃষ্ণার সঙ্গে। সম্ভব হলে আমি ওই সময়টা কোনো প্রাচীন জায়গায় ঘুরে বেড়াতাম। আর তাই অর্থোপার্জনের অভ্যাস আমার জন্য কখনোই একটা ব্যাধিতে পরিণত হবে না। কিন্তু অর্থ ব্যয়ের অভ্যাস, হায় ঈশ্বর, চিরকাল আমি তার শিকার হব। 1902 সালে একই ব্যক্তির কাছে লন্ডন লেখেন, ওহ, কিসব যা তা জিনিস এখন দিনের পর দিন লিখে যাচ্ছি। এখন আমাকে আহার জোগাতে হয় 5 মুখ ও 10 পায়ের জন্য, মাঝে মাঝে তারও বেশি। আমার মনে হয় আমি বোধহয় কোনোদিন ঋণমুক্ত হতে পারবো না। এই সময় জ্যাক লন্ডনকে ভরণ পোষণ করতে হতো শুধু স্ত্রী ও কন্যাকে নয়, তার মা ও এক বোনপোকেও। তাছাড়া তার গৃহ ছিল অবারিত দ্বার, সবাই সেখানে আপ্যায়িত হতো। এসব খরচ মেটাবার জন্য তিনি নিয়মিতভাবে প্রতিদিন 1000 থেকে 4000 শব্দ লিখতেন। এই লেখার জন্য তিনি ভালো টাকাও পেতেন, তবু তার অর্থাভাব কখনো ঘোচেনি। তবে লেখালেখি সম্পর্কে তার বিতৃষ্ণার কথা মনে হয় তিনি অতিরঞ্জিত করে বলেছেন। সৃজনশীল সাহিত্যকর্মের বাইরে লন্ডনের দ্য চিলড্রেন অফ দ্য অ্যাবিস গ্রন্থের উল্লেখ করা দরকার। ম্যাকমিলান কোম্পানির একটি প্রস্তাব গ্রহণ করে লন্ডন বিলেতের ইস্ট এন্ডের বস্তি অঞ্চলের অবস্থা 7 সপ্তাহ ধরে সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তার ভিত্তিতে ওই বইটি লেখেন।
বইটি প্রকাশিত হয় 1903 সালে। ওই বইয়ে লেখকের সমাজতান্ত্রিক চিন্তার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। বিলেতে প্রচুর সমালোচিত হলেও এ গ্রন্থ অপ্রত্যাশিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এ গ্রন্থ ছাড়াও গল্প উপন্যাসের বাইরে জ্যাক লন্ডন দ্য ওয়ার অফ দ্য ক্লাসেস নামে তার একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। এ গ্রন্থে সমাজতন্ত্রের ওপর প্রদত্ত তার বক্তৃতাগুলো অন্তর্ভুক্ত হয়। এছাড়া 1908 সালে প্রকাশিত দ্য আয়রন হিল উপন্যাসেও তিনি তার বামপন্থী মতাদর্শ ও শ্রেণী সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ফ্যাসিবাদ যে এ বিশ্বে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে তার একটি আগাম ছবি তিনি এখানে পাঠকদের উপহার দেন। ইতিপূর্বে 1904 সালে প্রকাশিত তার দ্য সি উলফ উপন্যাসটি ব্যাপক সপ্রশংস আলোচনা জন্ম দেয়। এই উপন্যাসের নায়ক বাঘা লারসেনকে জ্যাক লন্ডন সৃষ্টি করেন অসম্ভব কর্তৃত্বপরায়ণ, শক্তিধর, সাহসী, শত প্রতিকূলতার মুখে নিজের সংকল্প বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ একজন নিৎসীয় সুপারম্যান রূপে, যে হার মানতে জানে না। লারসেনের মধ্যে প্রায়ই নিষ্ঠুর হৃদয়হীনতা দেখা গেলেও তার ভেতরে যে স্নেহ, কোমলতা ও মায়া মমতা সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায়নি, তার পরিচয়ও আমরা উপন্যাসের বিভিন্ন স্থানে লাভ করি। ভালোবাসি বা না বাসি, পছন্দ করি বা না করি, তাকে উপেক্ষা করার উপায় নেই। জ্যাক লন্ডন ছিলেন সমাজতন্ত্রে দৃঢ় বিশ্বাসী। তিনি দি চিলড্রেন অফ দ্য অ্যাবিস, দ্য ওয়ার অফ দ্য ক্লাসেস এবং দি আয়রন হিলের মতো গ্রন্থ রচনা করেছেন। তবু তিনি যে আসলে একজন জাত রোমান্টিক তাতে কোনো সন্দেহ নেই। লন্ডনের অনেক রচনাই আত্মজৈবনিক। 1909 সালে রচিত মার্টিন ইডেন উপন্যাসের লেখক নায়কের মধ্যে লন্ডনের ছায়া দেখা যায়। দি রোড 1907 সালে প্রকাশিত এবং জন বার্লিকর্নের মধ্যেও প্রচুর আত্মজৈবনিক উপাদান আছে। একসময় অসামান্য জনপ্রিয়তা লাভ করলে 1930 ও 40-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নতুন ধারার সাহিত্যিকরা আবির্ভূত হতে শুরু করলেন, তখন জ্যাক লন্ডনের জনপ্রিয়তায় ভাটা পড়ে, কিন্তু দেশের বাইরে তখনও তিনি বিপুল সমাদৃত। জীবদ্দশায় এবং মৃত্যুর পরও তিনি ঈর্ষণীয় আন্তর্জাতিক খ্যাতির অধিকারী হন। এখনও তিনি অনেক দেশে একজন বহুল পঠিত লেখক। নানা ভাষায় তার বইগুলো অনূদিত হয়েছে। রাশিয়ায় তিনি অন্যতম জনপ্রিয় লেখক। 1956 সালে সেখানে তার রচনাবলীর একটি স্মারক সংস্করণ প্রকাশিত হলে বাজারজাতকরণের 5 ঘন্টার মধ্যে সব কপি বিক্রি হয়ে যায়। জ্যাক লন্ডন 1910 সালে ক্যালিফোর্নিয়ার গ্লেন এলেনের কাছে একটা কৃষি খামার কিনে সেখানে বাস করতে থাকেন। তিনি একটা বিশাল জমকালো বাড়ি নির্মাণ করেন সেখানে। বাড়ির নাম দেন উলফ হাউস। 1916 সালের 22 নভেম্বর তার খামার বাড়িতেই মাত্র 40 বছর বয়সে প্রতিভাধর, বৈচিত্র্যময় জীবনের অধিকারী জ্যাক লন্ডন মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্ম সম্পর্কে সমালোচকদের মধ্যে সার্বিক ঐক্যমত্য বিরাজ না করলেও মার্কিন কথাসাহিত্যের ভুবনে তিনি যে একজন উল্লেখযোগ্য ব্যতিক্রমী প্রতিভা ছিলেন তা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। দ্য কল অফ দ্য ওয়াইল্ড এবং দ্য সি উলফ তার সাহিত্য খ্যাতি চির অমলিন রাখবে। তাহলে শুরু করছি জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। প্রথম অধ্যায়। কোথা থেকে শুরু করব নিজেই ঠিক বুঝতে পারছি না, যদিও সকৌতুকে মাঝে মাঝে ভাবি যে চার্লি ফুরোসেটি হচ্ছে সবকিছুর মূলে। টাম্পালি পাহাড়ের ছায়ার নিচে মিল ভ্যালিতে ওর একটা ছোট্ট ঘর ছিল। সারা বছর ওটা খালি পড়ে থাকত। শুধু শীতের কমাস সেখানে পরম আলস্য ভরে দিন কাটাত। তার মাথাকে বিরাম দেবার উদ্দেশ্যে নিৎসে আর শোপেনহাওয়ার পড়ত। গ্রীষ্মকাল হলে শহরের গরম আর ধুলোর মধ্যে ঘামতে ঘামতে সে বিরামহীন পরিশ্রম করত। আমি প্রত্যেক শনিবার বিকালে ওর ওখানে চলে যেতাম। সোমবার সকাল পর্যন্ত সেখানে থাকা আমার রেওয়াজ হয়ে গিয়েছিল। তা না হলে আজকের এই জানুয়ারির বিশেষ সকালটিতে আমাকে সান ফ্রান্সিসকো উপসাগরের বুকে ভেসে বেড়াতে হতো না। অবশ্য আমি যে একটা রীতিমতো নিরাপদ তরণীর আশ্রয়ে ভাসমান ছিলাম না তা নয়। মার্টিনেস ছিল নতুন ফেরি জাহাজ। সসালিটো আর সান ফ্রান্সিসকোর মধ্যে এইটাই বোধহয় তার মাত্র চতুর্থ কিংবা পঞ্চম পাড়ি। বিপদের কারণ ছিল সারা উপসাগর আচ্ছন্ন করা ঘন কুয়াশার মধ্যে আমি ডাঙ্গার মানুষ যে সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অচেতন ও নিঃশঙ্ক। সত্যি বলতে কি, আমার এখনো মনে আছে কিরকম প্রশান্ত আনন্দের সঙ্গে আমি পাইলট হাউসের সরাসরি নিচে সামনের দিকের ওপরের ডেকে গিয়ে দাঁড়িয়েছিলাম। কেমন করে কুয়াশার রহস্য জালের মধ্যে নিজের কল্পনাকে নিঃশেষে হারিয়ে যেতে দিয়েছিলাম। জোর হাওয়া দিচ্ছিল,
বেশ কিছুক্ষণ সেই ভেজা নিরন্ধ্র অন্ধকারের মধ্যে আমি একা দাঁড়িয়েছিলাম। আবার ঠিক একাও নয়, কারণ আমার মাথার ওপরে কাচের কুঠুরির মধ্যে আমি আরকাঠি এবং কাপ্তানের উপস্থিতি সম্পর্কেও আবছাভাবে সচেতন ছিলাম। আমার মনে আছে, শ্রমের এই বন্টন ব্যবস্থাকে তখন আমি কি সানন্দ চিত্তে গ্রহণ করেছিলাম। এর জন্যই সাগরের বুক পেরিয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবার জন্য আমাকে কুয়াশা, হাওয়া, জোয়ার ভাটা আর নৌচালনার তাবৎ জ্ঞান আহরণ করার কোনো প্রয়োজন হয়নি। আমি মনে মনে বলে উঠেছিলাম, মানুষ যে বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠে, এটা বেশ ভালো। আরকাঠি এবং জাহাজের কাপ্তান একটি বিশেষ জ্ঞানের অধিকারী। সমুদ্র এবং জাহাজ চালনার বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ আমি, এবং আমার মতো হাজার হাজার লোকের পক্ষে তাই যথেষ্ট। এই কারণেই একগাদা বিষয় সম্পর্কে জ্ঞান আহরণের চেষ্টায় আমার সর্বশক্তি নিয়োজিত করার পরিবর্তে আমি বিশেষ কয়েকটি বিষয়ে মনোনিবেশ করার সুযোগ পেয়েছি, যথা মার্কিন সাহিত্যে পোর স্থান সম্পর্কে একটা বিশ্লেষণধর্মী প্রবন্ধ রচনা করতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে আমার ওই প্রবন্ধটি অ্যাটলান্টিকের বর্তমান সংখ্যায় প্রকাশিত হয়েছে। জাহাজে উঠবার সময় কেবিনের ভেতর দিয়ে আসতে আসতে আমি দুই লোভী চোখ মেলে লক্ষ্য করেছিলাম যে একজন স্থূলবপু ভদ্রলোক অ্যাটলান্টিকের সেই সংখ্যাটি পড়ছিলেন, এবং পত্রিকাটি ঠিক আমার প্রবন্ধের জায়গাটিতেই খোলা। আবার সেই ব্যাপার, সেই শ্রম বন্টন ব্যবস্থা, আরকাঠি এবং কাপ্তানের বিশেষ জ্ঞানী এই স্থূলবপু ভদ্রলোককে নিরাপদে সসালিটো থেকে সান ফ্রান্সিসকো পৌঁছে দিচ্ছিল, এবং সেজন্যেই এই ভদ্রলোকের পক্ষে নিশ্চিন্ত মনে আমার বিশেষ জ্ঞানের ফল ওর ওপর রচিত প্রবন্ধটি পড়া সম্ভব হয়ে উঠেছিল। কিন্তু এই পর্যায়ে আমার চিন্তাধারা বাধাগ্রস্ত হল। একজন লালমুখ ভদ্রলোক সশব্দে কেবিনের দরজা বন্ধ করে খটখট শব্দ তুলে ডেকের ওপর এসে দাঁড়ালেন। অবশ্য ইতোমধ্যে আমি আমার ভাবনার সূত্র অনুসরণ করে অন্য একটি প্রবন্ধের পরিকল্পনা করে ফেলেছিলাম। প্রবন্ধটির নাম হবে স্বাধীনতার প্রয়োজনীয়তা, শিল্পীর পক্ষে একটি অপরিহার্য দাবি। লালমুখ ভদ্রলোক কাপ্তানের কুঠুরির দিকে একবার চোখ তুলে তাকালেন, চারপাশের কুয়াশা দেখলেন তাকিয়ে তাকিয়ে, খটখট করতে করতে ডেকের এপাশ থেকে ওপাশে গেলেন, তারপর আবার ফিরে এলেন। স্পষ্টতই তার নকল পা কাঠের তৈরি, এবং অবশেষে চোখে মুখে একটা গভীর আনন্দের অভিব্যক্তি ফুটিয়ে দুপা ফাঁক করে আমার পাশে এসে স্থির হয়ে দাঁড়ালেন। আমি নির্ভুল সিদ্ধান্তে এসে পৌঁছলাম যে তার জীবন কেটেছে সমুদ্রের বুকে। ভদ্রলোক পাইলট হাউসের দিকে মাথা নেড়ে ইঙ্গিত করে বললেন, এরকম জঘন্য আবহাওয়াই ওদের মাথার চুল সাদা করে দেয়। আমি তো বিশেষ কোনো উদ্বেগের কারণ দেখছি না, আমি বললাম। সব তো পানির মতো সোজা মনে হয়। কম্পাসের সাহায্যে তারা দিক, দূরত্ব, গতিবেগ সবকিছু সঠিক জেনে নিতে পারছে। ব্যাপারটাকে একটা গাণিতিক নিশ্চয়তা ছাড়া অন্য কিছু বলতে আমি রাজি নই। তিনি অসহিষ্ণু শব্দ করে উঠলেন, পানির মতো সোজা? গাণিতিক নিশ্চয়তাই বটে। পেছন দিকে গা হেলিয়ে শরীরটা রিজু টান টান করে তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারপর প্রায় ধমকে উঠে আমাকে জিজ্ঞেস করলেন, গোল্ডেন গেটের মধ্য দিয়ে এই যে হুড়হুড় করে ভাটার পানি নেমে যাচ্ছে, এটা কেমন বোঝেন? কত তাড়াতাড়ি ভাটা নামছে? স্রোতের টানই বা কতটা? আর ওই যে শুনতে পেলেন, ঘন্টি ভয় একটা। আমরা প্রায় তার উপরে গিয়ে পড়েছিলাম আর একটু হলে। ওই দেখুন, জাহাজের গতি পরিবর্তন করছে ওরা। কুয়াশার অভ্যন্তর থেকে একটা বিষণ্ণ ঘণ্টাধ্বনি ভেসে এলো, এবং তারপর আমি দেখলাম যে আমাদের জাহাজের আরকাঠি অত্যন্ত দ্রুততার সঙ্গে হাত দিয়ে তার চাকাটি ঘুরিয়ে দিল। একটু আগে যে ঘণ্টার শব্দটি একেবারে সরাসরি সামনে থেকে আসছিল, এবার সে শব্দটিকে পাশ থেকে ভেসে আসতে শোনা গেল। আমাদের জাহাজের বাঁশিও ভাঙা গলায় বেজে উঠল। মাঝে মাঝে কুয়াশার ভেতর থেকে অন্য জাহাজের বংশীধ্বনিও আমাদের কানে এসে পৌঁছুচ্ছিল। নবাগত ভদ্রলোক আমাদের ডান দিক থেকে ভেসে আসা একটি জাহাজের সিটির প্রতি ইঙ্গিত করে বললেন, ওটাও এক ধরনের ফেরি জাহাজ। আর এই যে শুনলেন মুখের ফুঁ দিয়ে বাজাচ্ছে, এটা খুব সম্ভব মাস্তুলওয়ালা কোনো হতচ্ছাড়া জাহাজ হবে। সাবধান ভাইয়া। যা ভেবেছি। এবার দেখবেন কি কেলেঙ্কারি হয়। অদৃশ্য ফেরি জাহাজ থেকে ঘন ঘন সিটির আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে মুখর ফুয়ে বাজানো বাঁশির আতঙ্কিত চিৎকার ধ্বনি উঠল। দ্রুতলয়ের বংশীধ্বনি থামলে পর লালমুখ ভদ্রলোক বললেন, এবার ওরা পরস্পরকে সবিনয়ে অভিবাদন করে নির্বিঘ্নে পাশ কাটিয়ে সরে যাবার চেষ্টা করছেন।
চকচকে মুখে, উত্তেজনায় দীপ্ত জ্বলজ্বলে চোখে তিনি সিটি আর ভেঁপুর ভাষাকে এবার তর্জমা করতে শুরু করলেন। ওই যে বাঁ দিক থেকে ভেসে আসছে, ওটা একটা স্টিম সাইরেনের শব্দ। আর ওই যে শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে ব্যাটার গলায় ব্যাঙ ঢুকেছে। যতদূর বুঝতে পারছি ওটা একটা মাস্তুলওয়ালা ছোট্ট জাহাজ। ওদিক থেকে গুড়ি মেরে আস্তে আস্তে উজিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে খুব কাছ থেকে সরাসরি সামনের দিকে একটা তীক্ষ্ণ ছোট্ট হুইসেল বেজে উঠল। এমন তীক্ষ্ণ তীব্র শব্দ হলো, মনে হলো যেন হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে। মার্টিনেজের বুকে ঢন ঢন করে ঘণ্টা বেজে উঠল। আমাদের জাহাজের চাকা বন্ধ হয়ে গেল, তার সশব্দ স্পন্দন থেমে গেল। কিন্তু তারপরই আবার শুরু হলো। বিরাট সব জানোয়ারের চিৎকারের মাঝখানে একটা ঝিঁঝির সরু শব্দের মতো সেই তীব্র তীক্ষ্ণ ছোট্ট বাঁশির শব্দটি কুয়াশার মধ্য দিয়ে একপাশে সরে গেল। তারপর ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে চটপট মিলিয়ে গেল। ব্যাপারটার ব্যাখ্যা লাভের আশায় আমি আমার সঙ্গীর পানে তাকালাম। নিশ্চয়ই ওই বেপরোয়া দুর্ধর্ষ লঞ্চগুলোর একটা, তিনি বললেন। বদমাসটাকে ডুবে দিলেই ঠিক হতো। ওদের নিয়ে হাঙ্গামার আর শেষ নেই। তাছাড়া ওগুলো কোনো কাজেরও নয়। যে কোনো বুদ্ধু একটিতে উঠে পড়ে দিনরাত পাগলের মতো এখান থেকে ওখানে ছুটোছুটি করে বেড়াবে আর সারাক্ষণ দুনিয়ার তাবৎ শব্দকে ছাপিয়ে তার ভেঁপু বাজাতে থাকবে। তিনি নিজের খবরদারি নিজে করতে পারেন না, কাজেই পৃথিবী শুদ্ধ আর সবাইকে সাবধান হয়ে তার নিরাপত্তা বিধান করতে হবে। এবং সবাইকে সাবধান হতেও হয় ঠিকই। নিয়ম মতো কার আগে যাবার অধিকার কিংবা সাধারণ একটা ভদ্রতা, এসবের মানেই ওরা জানেন না। তার এই অহেতুক উষ্মায় আমি বেশ মজা অনুভব করলাম। তিনি আবার খটখট শব্দ করতে করতে ডেকময় পায়চারি আরম্ভ করলেন, আর আমি কুয়াশার রোমান্সের ধ্যানে তন্ময় হয়ে গেলাম। ব্যাপারটা নিঃসন্দেহে রোমান্টিক। ঘূর্ণায়মান ছোট্ট একটু ভূখণ্ডের ওপর অন্তহীন রহস্যের ধূসর ছায়ার মতো এই কুয়াশা, আর আলোর কণা এবং চঞ্চল দীপ্তির মতো মানুষ কাঠ আর ইস্পাতের ঘোড়ায় চড়ে এই রহস্যের বুক চেড়ে অদৃশ্যের মাঝখান দিয়ে অন্ধের মতো পথ হাতড়াতে হাতড়াতে চলেছে। তাদের মুখে কত হৈ হৈ শব্দ, কত প্রত্যয় ভরা বকুনি, অথচ অনিশ্চয়তা এবং ভয়ে তাদের বুক ভারাক্রান্ত আর হিমশীতল। আমার সঙ্গীর কণ্ঠস্বরে আমি হেসে উঠে সম্বিত ফিরে পেলাম। আমি ভেবেছিলাম আমি বুঝি স্বচ্ছ চোখে রহস্যের মাঝখান দিয়ে পথ করে চলেছি, কিন্তু এখন দেখছি আমিও লক্ষ্যহীনভাবে পথ হাতড়ে চলেছি। এই যে আবার কে একজন আমাদের দিকেই এগিয়ে আসছেন। ভদ্রলোক বলে উঠলেন, শুনছেন? বেশ জোরিয়ে এগিয়ে আসছে, সোজা চলে আসছে এদিকে। বোধহয় আমাদের কোনো সারা শব্দ শুনতে পাচ্ছে না। বাতাস উল্টো দিকে বইছে কি না? উল্টো দিক থেকে আমাদের ওপর দিয়ে জোর হাওয়া বয়ে যাচ্ছিল। ওদের বাঁশির শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। সামনেই, একটু পাশে। ফেরিবোট? আমি প্রশ্ন করলাম। মাথা দুলিয়ে তিনি সায় দিলেন। তারপর বললেন, তা না হলে কে আর এ ধরনের কাজ করবে? একটু হাসলেন তিনি। ওপরে ওরা বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছেন দেখছি। আমি ওপরের দিকে তাকালাম। আমাদের কাপ্তান পাইলট হাউসের মধ্য থেকে মাথা আর কাঁধ বার করে ঝুঁকে পড়ে একদৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়ে আছেন, যেন শুধু ইচ্ছাশক্তির জোরেই তিনি কুয়াশার জাল ছিন্ন করে ফেলবেন। তার মুখ চিন্তান্বিত। আমার সঙ্গীর অবস্থাও তথৈবচ। সঙ্গী ভদ্রলোক ততক্ষণে আবার খটখট করতে করতে রেলিংয়ের কাছে গিয়ে কাপ্তানের মতোই তীক্ষ্ণ দৃষ্টিতে বাইরের অদৃশ্য বিপদের পানে তাকালেন। তারপর একসঙ্গে সবকিছু ঘটল, এবং ঘটল অবিশ্বাস্য দ্রুততার সাথে। মনে হলো কেউ ছুরি দিয়ে কুয়াশাকে কেটে ফেলল, আর তার মধ্য থেকে বেরিয়ে এলো একটা জাহাজের সম্মুখাংশ। তার দুপাশে কুয়াশার মালা, যেন সামুদ্রিক শ্যাওলা জড়ানো তিমি মাছের মাথা। আমি পাইলট হাউসটি দেখতে পেলাম। আমি দেখলাম একজন শ্বেত শ্মশ্রুমণ্ডিত লোক কোণের ওপর ভর দিয়ে বাইরের দিকে ঝুঁকে আছেন। তার পরনে নীল ইউনিফর্ম। আমার মনে আছে সে সময় আমি লক্ষ্য করেছিলাম যে তিনি কিরকম সংহত, কেমন ধীর স্থির। পরিবেশ ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার ওই প্রশান্তি ছিল রীতিমতো ভয়াবহ। তিনি নিয়তিকে মেনে নিয়েছিলেন, তার হাত ধরে এগিয়ে গেছেন, আঘাতের পরিমাণটি শান্তচিত্তে জরিপ করেছেন। ওই অবস্থায় সামনের দিকে ঝুঁকে পড়ে অচঞ্চল চোখে তিনি আমাদের ওপর ধীরভাবে একবার চোখ বুলিয়ে নিলেন, যেন ঠিক কোন জায়গায় সংঘর্ষটি হবে তা স্থির করে নিলেন। আমাদের পাইলট রাগে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, এই কাণ্ডটি ঘটালেন বটে। তখন সে কথা যেন তার কানেই গেল না।
পেছন দিকে তাকিয়ে এখন বুঝতে পারছি যে উক্তিটি এত সহজ স্বতঃসিদ্ধ ছিল যে তার পিঠে কোনো পাল্টা জবাবের প্রয়োজন ছিল না। আমার লালমুখর সঙ্গী আমাকে উদ্দেশ্য করে বললেন, শিগগির একটা কিছু আঁকড়ে ধরুন। তার সব বাগাড়ম্বর অন্তর্হিত হয়েছে। মনে হলো ওই অপার্থিব প্রশান্তির ছোঁয়া যেন তাকে স্পর্শ করেছে। তারপর কঠোর কণ্ঠে প্রায় তিক্ত সুরে তিনি বলে উঠলেন, ওই শুনুন, মেয়েরা কিরকম চিৎকার করছে। আমার মনে হলো তিনি আগেও অনুরূপ অভিজ্ঞতার ভেতর দিয়ে পার হয়ে এসেছেন। আমার সহযাত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করার আগেই কিন্তু দুটি জাহাজের মধ্যে ধাক্কা লাগলো। নিশ্চয়ই আড়াআড়িভাবে ধাক্কাটা লেগেছিল, কারণ আমি কিছুই দেখতে পাইনি। অজানা অচেনা সেই স্টিমবোটটি আমার চোখের আড়াল দিয়ে এগিয়ে এসেছিল। মার্টিনেজ বিপজ্জনকভাবে একদিকে হেলে পড়ল। সশব্দে কোথাও কাঠ ভেঙে পড়ল, চিরে গেল। ব্রিজে ডেকের ওপর আমি তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। আর কোনো রকমে সামলে নিয়ে উঠে দাঁড়াবার আগেই আমি মেয়েদের আর্তচিৎকার ধ্বনি শুনতে পেলাম। আমার কোনো সন্দেহ নেই যে সেই অবর্ণনীয় গায়ের রক্তপানি করা চিৎকার শুনে আমি নিজে ভয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। প্রাণরক্ষী সাজ সরঞ্জাম সব কেবিনে জড়ো করা আছে, সে কথা আমার মনে পড়ল। কিন্তু কেবিনের দরজার কাছে পৌঁছে দেখলাম সেখানে মেয়ে পুরুষের অসম্ভব ভিড়। তাদের ধাক্কায় আমি পিছু হটে এলাম। ঠিক তার পরের কয়েক মিনিটে কি ঘটেছিল আমার ঠিক মনে নেই। শুধু এটুকু আমার মনে আছে যে আমি তাকের ওপর থেকে প্রাণরক্ষী বেষ্টনীগুলো টেনে নামাচ্ছিলাম, আর আমার সেই সঙ্গী লালমুখ ভদ্রলোক অস্থির আতঙ্কিত দিশেহারা মহিলাদের গায়ে একটার পর একটা বেঁধে দিচ্ছিলেন। এই স্মৃতি আমার মনে ছবির মতো সুস্পষ্ট আঁকা হয়ে আছে। সত্যি একটা ছবি, এবং আজও আমি তা দেখতে পাই। কেবিনের একটা পাশ ফুটো হয়ে গেছে, সেখানে কাঠ ভাঙ্গা খোঁচা খোঁচা। সেই ফুটোর মধ্য দিয়ে কুয়াশার কুণ্ডলি পাক খেতে খেতে ভেতরে ঢুকছে। কেবিনের গদিমোড়া আসনগুলো শূন্য। দ্রুত পলায়নের নানা চিহ্ন সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্যাকেট, হাত ব্যাগ, ছাতা, গায়ে চাদর, ওড়না। যে মোটা ভদ্রলোক আমার প্রবন্ধ পড়েছিলেন, তিনি এতক্ষণে প্রাণরক্ষী সাজ পরে একঘেয়ে সুরে আমাকে অনবরত জিজ্ঞাসা করে চলেছেন যে আমার মতে পরিস্থিতি যথার্থই বিপজ্জনক কিনা। তার হাতে তখনও সেই পত্রিকাটি ধরা। লালমুখ ভদ্রলোক হন্তদন্তভাবে তার কৃত্রিম পা নিয়ে ছুটোছুটি করছেন। যে এগিয়ে আসছে তাকেই প্রাণরক্ষী সাজ পরিয়ে দিচ্ছেন, এবং সবকিছু ছাপিয়ে মেয়েদের সেই উন্মত্ত অধীর চিৎকার। মেয়েদের সেই চিৎকারে আমার স্নায়ু জর্জরিত হয়ে উঠেছিল। আমার লালমুখ সঙ্গীর অবস্থাও নিশ্চয়ই অনুরূপ হয়েছিল, কারণ সে সময়কার আরেকটি দৃশ্য আমার স্মৃতিপটে আঁকা হয়ে আছে, যা কখনো মলিন হবে না। আমাদের স্থূলবপু ভদ্রলোক তখন তার ওভারকোটের পকেটে পত্রিকাখানা ঢুকিয়ে চারদিকে কৌতূহলী চোখে দেখছেন। ভীত বিবর্ণ চেহারা নিয়ে একদঙ্গল মেয়েলোক মুখ হাঁ করে একপাল অসহায় অভিশপ্ত আত্মার মতো চিৎকার করছে। আর লালমুখ ভদ্রলোকটি রাগে রক্তবর্ণ মুখ করে দুহাত মাথার ওপর তুলে বস্ত্র নিক্ষেপ করার ভঙ্গিতে চিৎকার করছেন, থামো, চুপ করো, একদম চুপ করো বলছি। আমার মনে আছে দৃশ্যটি দেখে হঠাৎ আমার প্রচণ্ড হাসি পেয়েছিল, এবং তার পরের মুহূর্তেই আমি উপলব্ধি করলাম যে আমি নিজেও প্রায় অপ্রকৃতস্থ হতে চলেছি। এইসব মহিলারও তো আমারই সমগোত্রীয় প্রাণী, আমার নিজের মা ও বোনের মতো। এখন মৃত্যু ভয়ে সন্ত্রস্ত, মৃত্যুকে মেনে নিতে অনিচ্ছুক। আর এদের এই চিৎকার ধ্বনি আমাকে মনে করিয়ে দিল কসাইয়ের ছুরির নিচে শুয়োরের পালের তীব্র তীক্ষ্ণ চিৎকারের কথা, এবং সে সাদৃশ্যের নির্ভুল ঔজ্জ্বল্যে আমি রীতিমতো শিউরে উঠলাম। এইসব মহিলারা মহান ও সুউচ্চ চিন্তামার্গে বিচরণ করতে সক্ষম, কোমলতম ও সুমধুর অনুভূতির অধিকারিণী এরা। আর এই মুহূর্তে মুখ ব্যাদান করে কি বিভৎস চিৎকারেই না তারা লিপ্ত। এরা বাঁচতে চায়, আর এই মুহূর্তে কলে পড়া ইঁদুরের মতো তারা নিঃসহায়, এবং তাই এই চিৎকার। এই বিভীষিকার মাঝখান থেকে আমি ছুটে ডেকে পালিয়ে এলাম। আমার গা গুলিয়ে এলো, মাথা ঘুরতে আরম্ভ করল। আমি একটা বেঞ্চির উপরে বসে পড়লাম। আবছাভাবে দেখলাম, অস্পষ্টভাবে কানে শুনলাম লোকজন ছোটাছুটি করছে, চেঁচাচ্ছে, নৌকা নামিয়ে দিচ্ছে পানির ওপর। ওইসব মুহূর্তের যেসব বর্ণনা কেতাবে পড়েছিলাম হুবহু সেই রকম। নৌকা নামাবার দণ্ডটি হঠাৎ আটকে গেল। কোনো কিছুই যেন ঠিকমতো কাজ করছে না। ফুটো বন্ধ না করেই একটা নৌকা নামিয়ে দেয়া হলো। দেখতে দেখতে সে নৌকা প্রথমে মেয়েলোক আর শিশুতে, এবং তারপর পানিতে ভর্তি হয়ে গেল, তারপর ডুবে গেল।
আরেকটি নৌকার একটা দিক নামিয়ে দেয়া হলো, অথচ অন্য দিকটি উপরের আংটার সঙ্গে ঝুলতে থাকল। ওটা ওভাবেই ওখানে পড়ে রইল। যে অজ্ঞাত স্টিমবোট দুর্ঘটনাটি ঘটালো তাকে কোথাও দেখা গেল না। যদিও আমি শুনতে পেলাম লোকজন বলাবলি করছে যে ওরা নিশ্চয়ই আমাদের সাহায্যের জন্য নৌকা পাঠাবার ব্যবস্থা করবে। আমি নিচের ডেকে নেমে এলাম। ততক্ষণে মার্টিনেস দ্রুত ডুবতে আরম্ভ করেছিল। বহু যাত্রী পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে। আবার পানির মধ্য থেকে অনেকে তাদের জাহাজে তুলে নেবার জন্য চিৎকার করছিল। কেউ তাদের কথায় কর্ণপাত করল না। একটা সমবেত কণ্ঠে চিৎকার উঠল যে, আমরা ডুবে যাচ্ছি। সবাই ভয়ে দিশেহারা হয়ে গেল। আমিও বাদ যাইনি। আরও অনেকের সঙ্গে আমিও পানিতে ঝাঁপিয়ে পড়লাম। কেমন করে যে পানিতে গিয়ে পড়লাম তা বলতে পারবো না, কিন্তু পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ওরা কেন আবার জাহাজে উঠাবার জন্য অত চেঁচাচ্ছিল তা বুঝলাম। পানি ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা যে রীতিমতো বেদনাদায়ক। পানিতে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে যে যন্ত্রণা আমি অনুভব করলাম তা আগুনের মতো তীক্ষ্ণ, বিদ্যুৎ গতি। হাড় ভেদ করে একেবারে মজ্জাদি গিয়ে পৌঁছল সে যন্ত্রণা। মনে হলো মৃত্যু যেন আমাকে জাপটে ধরেছে। আমার নিঃশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো। সারা বুক আর ফুসফুস পানিতে ভরে গেল এবং ঠিক তার পর মুহূর্তেই প্রাণরক্ষী পোশাকে চাপে আমি পানির ওপরে ভেসে উঠলাম। আমার মুখ ভর্তি তখনও নোনতা পানির তীব্র স্বাদ, ফুসফুসে আর গলায় দম আটকানো তীক্ষ্ণ ঝাঁঝ। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলাম ঠান্ডার প্রকোপে। আমার মনে হলো আর কয়েক মিনিটের বেশি আমি টিকে থাকতে পারবো না। আমার চারপাশে লোকজন হাত পা ছুটছিল, প্রাণপণে জুটছিল পানির বুকে। ওরা, আমি শুনতে পেলাম, পরস্পরকে চিৎকার করে ডাকছিল এবং তারপরই আমার কানে এলো দাঁড়ের ছপ ছপ শব্দ। সেই অজ্ঞাত জাহাজটি তাহলে নৌকা পাঠিয়েছে আমাদের জন্য? যত সময় পার হতে লাগলো ততই আমি অবাক হয়ে ভাবতে আরম্ভ করলাম, কি করে আমি তখনও পর্যন্ত বেঁচে আছি। আমার শরীরের নিম্নাংশ ততক্ষণে সম্পূর্ণ নিঃসার হয়ে গেছে। বুকে চারপাশেও একটা তুহিন শীতল অসারতা ধীরে ধীরে চেপে বসছিল। ছোট ছোট সফেন তরঙ্গমালা অনবরত আমার মুখের ওপর ভেঙে পড়ছিল, আর সেই সঙ্গে নোনতা পানি মুখে ঢুকে আমার প্রায় শ্বাসরুদ্ধ হবার অবস্থা হলো। একটু পরে চারদিকের বিভিন্ন শব্দ ক্রমে অস্পষ্ট হয়ে এলো। অবশ্য তার আগে দূর থেকে শেষ সম্মিলিত চরম হতাশার তীব্র চিৎকারধ্বনি আমার কানে এসে পৌঁছল। আমি বুঝলাম এতক্ষণে মার্টিনেস সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেল। পরে, কতক্ষণ পরে সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি সভয়ে চমকে উঠে সম্বিত ফিরে পেলাম। কোনোখানে কোনো সারা শব্দ নেই, কোনো ডাকাডাকি বা চিৎকার নেই। আমি সম্পূর্ণ একা, শুধু ঢেউয়ের শব্দ চারদিকে। কুয়াশার জন্য সে শব্দও কেমন কাঁপা, গুমগুম করা, অপার্থিব। বহু লোকের ভিড়ের মধ্যে মানুষ যখন আতঙ্কিত হয় তখন তা তত ভয়াবহ মনে হয় না। অনেক লোকের সঙ্গে সহমর্মিতার জন্যই হয় না। কিন্তু মানুষ যখন একা ভয় পায় তখন ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই মুহূর্তে আমি ভয়ে প্রায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি কোথায় ভেসে চলেছি? লালমুখ ভদ্রলোক বলেছিলেন যে গোল্ডেন গেটের মধ্য দিয়ে ভাটার পানি নেমে যাচ্ছে। তাহলে কি আমি সেই টানে একেবারে সমুদ্রে গিয়ে পড়ব? আর এই যে প্রাণরক্ষী পোশাকে আমি এখনো ভেসে আছি, যে কোনো মুহূর্তে কি তা ছিঁড়ে ফেঁসে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে না? আমি শুনেছি ওগুলো কাগজ আর ফাঁপা বাঁশের তৈরি। অল্পক্ষণের মধ্যেই ভিজে নেতিয়ে পড়ে, তখন আর ভাসবার ক্ষমতা থাকে না। আমি এক বিন্দু সাঁতার জানি না, আর এই আদিম শূন্যতার মাঝখানে আমি একাকী ভেসে চলেছি। আমি স্বীকার করছি যে হঠাৎ এক অধীর উন্মত্ততা আমাকে গ্রাস করে ফেলেছিল। ওই মেয়েদের মতোই আমি সজোরে আর্তচিৎকার করে উঠেছিলাম, আর আমার অবশ হাত দিয়ে পানির বুকে বারবার আঘাত করেছিলাম। কতক্ষণ যে এভাবে কেটেছিল সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। মাঝখানে একটা নিরলম্ব শূন্যতার কাল কেটে গেছে। অস্থির, চঞ্চল, বেদনার্ত ঘুমের কথা যেমন মানুষের অস্পষ্টভাবে মনে থাকে, তখনকার কথা আমার তার চেয়ে বেশি মনে নেই। জেগে উঠলাম যখন, তখন মনে হলো কত শতাব্দী যেন পার হয়ে এসেছি। আর সেই মুহূর্তে আমি দেখলাম একটা জাহাজের সম্মুখভাগ কুয়াশার অভ্যন্তর থেকে বেরিয়ে আসছে, একেবারে ঠিক যেন আমার গায়ের ওপর। তা ত্রিকোণাকৃতি পালও আমি দেখলাম বাতাসের আঘাতে টান টান হয়ে পটপট করছে।
জাহাজের মাথা যেখানে পানি কেটে এগিয়ে আসছে, সেখানে ঢেউ আর সাদা ফেনার কলগুঞ্জন। আমার মনে হলো আমি জাহাজের গতিপথের একেবারে সরাসরি সামনে পড়ে গেছি। চিৎকার করে উঠতে চেষ্টা করলাম আমি, কিন্তু আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। জাহাজ নিষ্ঠুরভাবে এগিয়ে এলো। অল্পের জন্য আমি বেঁচে গেলাম। পানির এক মস্ত বড় ঝাপটা আমার ওপর দিয়ে অতি সহজে সাবলীলভাবে পার হয়ে গেল। তারপরই জাহাজটির দীর্ঘ কালো পার্শ্বদেশ আমার খুব কাছ দিয়ে দ্রুত অপসৃত হয়ে যেতে লাগল। এত কাছ দিয়ে যে আমি হাত বাড়ালেই তাকে স্পর্শ করতে পারতাম। পাগলের মতো আমি একবার ভাবলাম যে জাহাজের কাঠের পাতে আমি নখ বসিয়ে দিয়ে আঁকড়ে ধরে থাকব, কিন্তু আমার হাত তখন ভারী, অবশ, নিষ্প্রাণ। আবার আমি চিৎকার করে উঠতে চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। জাহাজের পশ্চাদংশ এবার দ্রুত অন্তর্হিত হয়ে যাচ্ছে। আমি দেখলাম চাকার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে। তার পাশে আরেকজন অলস নির্বিকার চিত্তে সিগার খাচ্ছে। এক পলকে সেই দৃষ্টিতেই আমার চোখে পড়ল তার ঠোঁটের মধ্য দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে, আর সে অলস মন্থর ভঙ্গিতে মাথা ঘুরিয়ে আমার পানে তাকিয়ে আছে। তার মুখে একটা অন্যমনস্ক ভঙ্গি, যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। আমার ভয় হলো আমার ওপর চোখ পড়লেও সে আমাকে দেখতে পাবে না। তারপরই তার চোখ পড়ল আমার ওপর, এবং তীক্ষ্ণ দৃষ্টিতে সে আমাকে লক্ষ্য করল। পর মুহূর্তে সে লাফিয়ে জাহাজের চাকা ধরল, ধাক্কা দিয়ে অপর লোকটিকে সেখান থেকে সরিয়ে দিল। তারপর দুহাত দিয়ে জোরে চাকা ঘোরাতে ঘোরাতে উচ্চকণ্ঠে কয়েকটা নির্দেশ দিতে আরম্ভ করল। দেখতে না দেখতে জাহাজটি তার পূর্ব গতিপথ থেকে একটু বেঁকে গেল এবং মুহূর্তের মধ্যে দৃষ্টির আড়ালে কুয়াশার মধ্যে অন্তর্হিত হল। আমি আবার চেতনা হারিয়ে ফেললাম। একটা শ্বাসরুদ্ধ করা শূন্যতা এবং অন্ধকার আমাকে গ্রাস করতে উদ্যত হল। আমি প্রাণপণে তার হাত থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করলাম। একটু পরেই আমি আবার দাঁড়ের শব্দ পেলাম। শব্দ ক্রমেই আমার কাছে এগিয়ে এলো। কে একজন চিৎকার করে উঠল। সে যখন একেবারে আমার কাছে এসে পড়েছে, তখন তাকে চরম বিরক্তি ভরে বলতে শুনলাম, হতভাগা, একটু সাড়াও দিতে পারো না? বুঝলাম যে আমাকে লক্ষ্য করেই সে এই উক্তি করেছে। তারপরই সেই অগাধ শূন্যতা এবং অন্ধকার আমাকে নিঃশেষে গ্রাস করল। দ্বিতীয় অধ্যায়। আমার মনে হলো আমি বিশাল মহাশূন্যের মধ্যে প্রচণ্ড দোলায় দুলছি। আমার চারপাশ দিয়ে আলোর দীপ্ত কণিকাসমূহ সজোরে ছুটে যাচ্ছে, ছিটকে পড়ছে। বুঝলাম যে গ্রহ উপগ্রহের মাঝখান দিয়ে আমার এই অভিযানের পথে ওগুলো নক্ষত্রপুঞ্জ আর জ্বলন্ত ধূমকেতু ছাড়া আর কিছু নয়। দোলার শেষ প্রান্তে পৌঁছে আবার যখন ফেরত টানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছি, তখন প্রচণ্ড বজ্রগর্জনের মতো একটা ঘণ্টা বেজে উঠল। একটা অনন্ত মুহূর্তের জন্য বহু শতাব্দীর মসৃণ তরঙ্গদোলার মধ্যে আমি আমার প্রচণ্ড দোলানির আনন্দটুকু উপভোগ করলাম, এর তাৎপর্যটুকু ভেবে দেখলাম। কিন্তু একটু পরেই আমার স্বপ্নের মধ্যে একটা পরিবর্তন ঘটল। ততক্ষণে আমি নিঃসন্দেহ হয়েছি যে সমস্ত ব্যাপারটা একটা স্বপ্ন। আমার দোলার তাল ক্রমশই রস্য থেকে রস্যতর হয়ে এলো। দোলনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরক্তিকর দ্রুততার সঙ্গে কে যেন আমাকে ছুঁড়ে দিচ্ছিল। মহাশূন্যের মধ্য দিয়ে প্রচণ্ড গতিবেগের জন্য আমি প্রায় নিঃশ্বাস নিতে পারছিলাম না। ঘণ্টার শব্দ ক্রমেই আরো ঘন ঘন এবং আরো জোরে হতে আরম্ভ করল। একটা অজানা ভীতির সঙ্গে আমি সেই শব্দের জন্য প্রতীক্ষা করতে আরম্ভ করলাম। তারপর মনে হলো কে যেন আমাকে ক্ষুরোধরা রৌদ্রতপ্ত সাদা বালির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। একটা অসহ্য যন্ত্রণার অনুভূতি আমাকে আচ্ছন্ন করে ফেলল। আগুনের হলকায় যেন আমার শরীরের চামড়া পুড়ে যাচ্ছিল। ঠিক তখনই আবার প্রচণ্ড শব্দে ঘণ্টা বেজে উঠল। অসংখ্য উজ্জ্বল আলোর বিন্দু আমার চারপাশ দিয়ে অন্তহীন স্রোতের মতো ছুটে গেল। মনে হলো সমস্ত বিশ্বলোক যেন একটা অসীম শূন্যতার মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। আমি বহু কষ্টে নিঃশ্বাস নিয়ে চোখ মেলে তাকালাম। দেখলাম দুজন লোক আমার দুপাশে হাঁটু গেড়ে বসে আমাকে দলাই মলাই করছে। আমার প্রচণ্ড দোলার তাল সমুদ্রবক্ষে চলমান একটি জাহাজের দোলানি। আমি ভয়াবহ ঘণ্টাধ্বনি দেয়ালে ঝুলানো একটি রান্নার কড়াইয়ের শব্দ। জাহাজের দোলার তালে তালে সেটা গিয়ে ঝনঝন করে দেয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে। ক্ষুরোধারু রৌদ্রতপ্ত বালি আর কিছুই নয়,
একজন লোকের রুক্ষ হাত আমার উদাম বুকে মালিশরত। বেদনায় আমি আঁকুপাকু করে উঠলাম। কোনো রকমে একটুখানি মাথা তুললাম। আমার বুক লাল, বিক্ষত, চামড়া ফেটে সেখানে ছোট ছোট সুগল রক্তবিন্দু ফুটে উঠবার উপক্রম করেছে। দুজন লোকের মধ্যে একজনকে আমি বলতে শুনলাম, যথেষ্ট হয়েছে ইয়নসেন, দেখছো না তুমি প্রায় ভদ্রলোকের চামড়া ছিঁড়ে ফেলেছ। ইয়নসন বলে তাকে সম্বোধন করা হলো। তার চেহারা বেশ ভারী, বলিষ্ঠ, স্ক্যান্ডিনেভীয় গোষ্ঠীর লোক বলে মনে হলো। আমাকে মালিশ করা বন্ধ করে সে কিছুটা বিব্রত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তাকে লক্ষ্য করে যে কথা বলল সে স্পষ্টতই একজন ককনি। দেখতে মোলায়েম ঢঙের সুন্দর, প্রায় মেয়েলি বলা চলে। সমুদ্র আর জাহাজের সঙ্গে তার আত্মীয়তা, মনে হয় মায়ের কোল থেকেই। তার পোশাক দেখে আমি বুঝলাম যে এই নোংরা অপরিচ্ছন্ন জাহাজটি সেই হচ্ছে বাবুর্চি। মুখে পরম বিনীত দাস্যসুলভ হাসি ফুটিয়ে সে প্রশ্ন করল, এখন কেমন বোধ করছেন সাহেব? বকশিস লোভী বহু পূর্বপুরুষের হাসির রেশ তার সে ভঙ্গির মধ্যে সুবিধৃত। জবাবে আমি প্রথমে কোনো রকমে বেঁকে চুরে উঠে বসলাম। তারপর ইয়নসনের সাহায্যে উঠে দাঁড়ালাম। কড়াইটার ক্রমাগত ঝনঝন শব্দ আমাকে অস্থির করে তুলল। কোনো কিছু সুসংবদ্ধভাবে চিন্তা করতে পারলাম না আমি। কোনো রকমে রান্নাঘরের কাঠ ধরে জ্বলন্ত উনুনের পাশ দিয়ে এগিয়ে গিয়ে আমি ন্যাক্কারজনক কড়াইটা আংটা থেকে খুলে নিয়ে শক্ত করে কয়লার বাক্সে ঢুকিয়ে দিলাম। আমার কাণ্ড দেখে বাবুর্চি মুখ বিস্ফারিত করে হেসে উঠল। তারপর আমার হাতে একটি ধুমায়িত মগ গুজে দিয়ে বলল, এই যে নিন, এটা খেলেই ঠিক হয়ে যাবেন। জাহাজের কফি, জঘন্য কিন্তু গরম, এবং গরমের জন্যই চাঙ্গা করে তোলে। আগুনের মতো সেই কফির পেয়ালায় চুমুক দিতে দিতে আমি প্রথমে আমার রক্তাক্ত বুকের দিকে তাকালাম। তারপর ইয়নসনের দিকে চোখ তুলে বললাম, ধন্যবাদ মিস্টার ইয়নসন, কিন্তু শুশ্রূষাটা একটু বেশি বীরত্বব্যঞ্জক হয়ে গেছে, তাই না? আমার কথার জন্য ততটা নয়, যতটা আমার ভঙ্গির মধ্যে সমালোচনার সুর বুঝতে পেরে সে নিজের হাতটা ভালো করে পরীক্ষা করল। সে হাত আশ্চর্য রকম কড়া পড়া, দড়ি পাকানো। ওর হাতের রুক্ষ খাঁজের ওপর দিয়ে আমি আমার নিজের হাত বুলালাম, আর সঙ্গে সঙ্গে আবার সেই আগের ভয়াবহ যন্ত্রণাকর অনুভূতি আমাকে আচ্ছন্ন করল। আমি দাঁতে দাঁত কাটলাম। বেশ ভালো ইংরেজিতে, যদিও ধীরে ধীরে সে বলল, আমার নাম ইয়নসন নয়, জনসন। ইংরেজির মধ্যে বিদেশির ঢংটা প্রায় বোঝা যায় কি যায় না। তার হালকা নীল চোখে মৃদু প্রতিবাদ, আবার সেই সঙ্গে একটা পৌরুষ আর কোমল সারল্য। প্রথম থেকেই আমার ওকে ভালো লাগলো। আমি শুধরে নিয়ে বললাম, ধন্যবাদ মিস্টার জনসন। তারপর তার দিকে হাত বাড়িয়ে দিলাম। সে একটু ইতস্তত করল, কেমন বিব্রত বোধ করল, লজ্জা পেল। শরীরের ভার এক পা থেকে অন্য পায়ে সরিয়ে নিল। তারপর কোনো রকমে হাত বাড়িয়ে আমার হাত ধরে সহৃদয়তার সঙ্গে মর্দন করল। আমি বাবুর্চিকে বললাম, আমি পড়তে পারি, তোমার কাছে তেমন কোনো শুকনো কাপড় হবে? খুশি গলায় তাড়াতাড়ি সে জবাব দিল, হবে সাহেব। আমার জামা কাপড় পরতে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে এক্ষুনি গিয়ে খুঁজে দেখছি কি আপনাকে দেয়া যায়। বলেই সে তাড়াতাড়ি রান্নাঘরের দরজা দিয়ে বেরিয়ে গেল, বরং পিছলে চলে গেল বলাই ঠিক হবে। তার চলার ভঙ্গি ছিল এত দ্রুত, এত মসৃণ যে আমার মনে হলো বিড়ালও ততটা নয়, যতটা তৈলাক্ত। বস্তুতপক্ষে পরে আরো ভালো করে বুঝেছিলাম যে তার সমগ্র ব্যক্তিত্বের সবচেয়ে সুস্পষ্ট অভিব্যক্তি ছিল এই তৈলাক্ততা, চর্বির মতো এই চিটচিটে ভাব। আমার মনে হলো জনসন নিশ্চয়ই নাবিকদের একজন। আমার সে অনুমান ভুল হয়নি। তাকে উদ্দেশ্য করে আমি প্রশ্ন করলাম, আমি কোথায়? এটা কোন জাহাজ? আর এ জাহাজ চলছেই বা কোথায়? ধীরে ধীরে মনে হলো বেশ ভেবে ভেবে শুদ্ধ ইংরেজি খুঁজে খুঁজে আমার প্রশ্নের ধারাবাহিকতা সম্পূর্ণ রক্ষা করে জনসন উত্তর দিল, ফ্যারালোনাসের কাছে, ওর দক্ষিণ পশ্চিমে। জাহাজটার নাম হলো গোস্ট, চলেছে জাপানে শিল মাছ শিকারে। এর কাপ্তানকে? কাপড় জামা পরেই আমাকে একবার তার সঙ্গে দেখা করতে হবে। জনসনকে এবার যেন কেমন বিভ্রান্ত দেখা গেল, একটু বিব্রত। সে একটু ইতস্তত করল, নিজের শব্দভাণ্ডার হাতরে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করে নিল। কাপ্তানের নাম বাঘা লারসেন, অন্তত সবাই তাকে ওই নামেই ডাকে। তার অন্য কোনো নামের কথা আমি কখনো শুনিনি। কিন্তু আপনি ওর সঙ্গে বরং একটু সাবধানে ঠান্ডাভাবে কথা বলবেন, আজ ওর মেজাজ খুব খারাপ। মেয়েটা আজ। কিন্তু জনসন তার কথা শেষ করল না। বাবুচি নিঃশব্দে সুরুত করে ঘরের মধ্যে ঢুকেছে।
তুমি বরং এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো জনসন, বাবুর্চি বলল। যে কোনো মুহূর্তে বড় কর্তা ডেকের ওপর তোমার খোঁজ করবেন, আর তার বদনজরে না পড়াই ভালো। জনসন সুবোধ বালকের মতো দরজার দিকে পা বাড়ালো এবং সেই সঙ্গে বাবুর্চির কাঁধের ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে বিস্ময়কর এক গাম্ভীর্য ভরা ও তাৎপর্যপূর্ণ ভঙ্গিতে তার একটি চোখ কুঞ্জিত করল, যেন তার বাধাপ্রাপ্ত উক্তিটির গুরুত্ব, কাপ্তানের সঙ্গে বেশ সাবধানে মোলায়েমভাবে আমার কথা বলার প্রয়োজনীয়তা আমাকে সে ভালো করে বুঝিয়ে দিতে চাইল। বাবুর্চি কয়েকটা দুমড়ানো কোচকানো দুর্গন্ধময় বিশ্রী জামাকাপড় নিয়ে এসেছিল। নিজেই তার কৈফিয়ত দিল। কাপড়গুলো ভেজা অবস্থাতে তুলে রাখা হয়েছিল, তাই এরকম। কি আর করবেন সাহেব, আপনার কাপড় জামা আমি আগুনে শুকিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত এসব দিয়ে কোনো রকমে চালিয়ে নিতে হবে। দেয়ালের কাঠ ধরে ধরে জাহাজের দোলানির সাথে টলতে টলতে বাবুর্চির সাহায্যে আমি কোনো রকমে রুক্ষ খসখসে পশমের গেঞ্জিটা গায়ে চাপালাম। সঙ্গে সঙ্গে আমার সারা গা যেন শিরশির করে উঠল। আমার আঁকুপাকু আর মুখ বিকৃতি দেখে বাবুর্চি হেসে ফেলল। আপনার শরীরের চামড়া সাংঘাতিক মোলায়েম স্যার, একেবারে মেয়েদের গায়ের মতো। আমি শুধু আশা করি যে এইসব জামাকাপড়ে যেন আপনাকে কোনো দিন এই জীবনে অভ্যস্ত হতে না হয়। আমি আপনাকে এক নজর দেখেই বুঝেছি আপনি একজন ভদ্রলোক। বাবুর্চিকে আমার প্রথমে খারাপ লেগেছিল, এখন সে আমাকে কাপড় জামা পরতে সাহায্য করতে আরম্ভ করলে পর সেই বিতৃষ্ণা আরও বেড়ে উঠল। ওর স্পর্শের মধ্যে একটা ক্লেদাক্ত ন্যাক্কারজনক কিছু ছিল। তার ছোঁয়াচ গায়ে লাগতেই আমার গা ঘিন ঘিন করে উঠল। ওদিকে রান্নাঘরের মধ্যে নানা পাত্রে তখন রান্না চড়েছে, কি কি সব সিদ্ধ হচ্ছে। একদিকে বাবুর্চির অবাঞ্ছিত স্পর্শ, অন্যদিকে ওই সব গন্ধ। আমি তাড়াতাড়ি বাইরের খোলা বাতাসে ছুটে চলে আসার জন্য অস্থির হয়ে পড়লাম। তার ওপর জাহাজের কাপ্তানের সঙ্গে আমার দেখা করার দরকার ছিল। কি করে ডাঙ্গায় ফিরে যাব, আমাকে তার ব্যবস্থা করতে হবে। অনবরত ক্ষমা প্রার্থনার সুরে কথা বলতে বলতে বাবুর্চি আমাকে একটা সস্তা কলার ছেঁড়া সুতির শার্ট পরিয়ে দিল। শার্টের বুকের কাজটা বিবর্ণ, মনে হলো পুরনো রক্তের দাগ। পায়ে উঠল সস্তা দিনমজুরের একজোড়া জুতা, আর পরে নিলাম হালকা নীল রঙের জরাজীর্ণ একটা প্যান্ট। তার একটি পা অন্য পায়ে চেয়ে পুরো 10 ইঞ্চি খাটো। প্যান্টের সংক্ষিপ্ত পাটি দেখে মনে হয় শয়তান ককনির আত্মাকে টান মেরে নিয়ে যাবার চেষ্টা করে সারবস্তুর বদলে ছায়াটি নিয়ে পালিয়েছে। একটা বাচ্চা ছেলে ছোট্ট টুপি মাথায় দিয়ে ময়লা ডোরাকাটা খাটো সুতির একটা কোট চড়িয়ে আমার সাজসজ্জা সম্পূর্ণ হবার পর আমি প্রশ্ন করলাম, এখন এই সহৃদয়তার জন্য কাকে ধন্যবাদ জানাবো? বাবুর্চি মুখে একটা কিছু নয় গোছের হাসি ফুটিয়ে সবিনয়ে সোজা হয়ে দাঁড়ালো। আটলান্টিক পাড়ি দেবার শেষ পর্বে স্টুয়ার্টদের সম্পর্কে আমার অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি হলফ করে বলতে পারি যে সে আমার কাছ থেকে সেই মুহূর্তে কিছু বকশিস প্রত্যাশা করছিল। তার সম্পর্কে পরবর্তী পূর্ণতর অভিজ্ঞতার ভিত্তিতে অবশ্য জেনেছি যে ওই ভঙ্গিটি তার অচেতন মনের ফসল। কোনো সন্দেহ নেই যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দাসসুলভ মনোভাবই ছিল এর জন্য দায়ী। তার মেয়েলি মুখে একটা মসৃণ তৈলাক্ত হাসি ফুটিয়ে হাত কচলাতে কচলাতে সে বলল, মাগ্রিস সাহেব, আমার নাম টমাস মাগ্রিস। আপনার খেদমতে হাজির আছি সাহেব। বেশ টমাস, আমার জামাকাপড়গুলো শুকোবার পর তোমার কথা আমি ভুলব না। তার সারা মুখে একটা কোমল আলো ছড়িয়ে পড়ল, তার চোখ চকচক করে উঠল। আমার মনে হলো তার সত্তার গভীরে তার পূর্বপুরুষেরা তাদের বহু অতীত জন্মে যত বকশিস পেয়েছে সেই স্মৃতিতে যেন উৎফুল্ল ও চঞ্চল হয়ে উঠেছে। অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে গভীর বিনয়ের সঙ্গে সে বলল, বহুত শুক্রিয়া হুজুর। তারপর নিঃশব্দে দরজার পাশে সরে দাঁড়ালো এবং আমি ডেকের ওপর পা বাড়ালাম। অনেকক্ষণ পানিতে থাকার ফলে আমি তখন বেশ দুর্বল। একটা দমকা হাওয়ার প্রকোপে টলতে টলতে দোদুল্যমান ডেকের ওপর দিয়ে কোনো রকমে কেবিনের কোনায় গিয়ে আশ্রয় নিলাম। জাহাজটি একপাশে কাত হয়ে প্রশান্ত মহাসাগরের দীর্ঘ বিলম্বিত দোলানের মধ্য দিয়ে দ্রুত ছুটে চলেছে। জনসনের কথা মতো যদি দক্ষিণ পশ্চিম দিকে তার গতি হয়, তাহলে তখন আমি মনে মনে হিসাব করে দেখলাম বাতাস বইছিল দক্ষিণ দিক থেকে। কুয়াশা কেটে গেছে, এখন সে জায়গায় পানির ওপর সূর্যের আলো ঝকমক করছে। আমি পূব দিকে তাকালাম। আমি জানতাম যে ক্যালিফোর্নিয়া ওই দিকে, কিন্তু নিচু ভারী কুয়াশার স্তর ছাড়া আর কিছুই আমি দেখতে পেলাম না।
নিঃসন্দেহে ওই কুয়াশাই মার্টিনেজের দুর্ঘটনার জন্য দায়ী, এবং সেই জন্যেই আমার এই অবর্তমান অবস্থা। দক্ষিণে অল্প দূরে সমুদ্রের বুক থেকে কয়েকটি ছোট ছোট উলঙ্গ পাহাড় উঠে এসেছে। তার একটিতে আমি একটা লাইট হাউস দেখতে পেলাম। দক্ষিণ পশ্চিম দিকে প্রায় আমাদের জাহাজের গতিপথের সমরেখায় অন্য কোনো একটি জাহাজের পালের বিস্ফারিত পিরামিডাকৃতি পুঞ্জ আমার চোখে পড়ল। দিগন্ত পরিক্রমা শেষ করে আমি এবার আমার নিকট পারিপার্শ্বিকের দিকে চোখ ফেরালাম। সবার আগে আমার মনে হলো, যে লোক একটা সংঘর্ষের মধ্য দিয়ে পার হয়ে এসেছে, মৃত্যুর সঙ্গে যে বলতে গেলে প্রায় আলিঙ্গন করে এসেছে, তার প্রতি এদের আরেকটু বেশি মনোযোগী হওয়া উচিত ছিল। জাহাজের হালের কাছে বসা একটি নাবিক শুধু মাঝে মাঝে আমার প্রতি কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করছিল, কিন্তু তাছাড়া আর কাউকে আমার সম্পর্কে বিন্দুমাত্র উৎসাহ প্রদর্শন করতে দেখলাম না। বরং জাহাজের মাঝামাঝি জায়গায় কিছু একটা ঘটছিল। সবাই দেখলাম সে বিষয়েই খুব মনোযোগী। একটা বিশালদেহী লোক সেখানে চিত হয়ে পড়ে আছে। তার পরনে সম্পূর্ণ ধরাচূড়া, যদিও শার্টের বুক খোলা, তবে বুকের কিছুই দেখা যাচ্ছিল না। কুকুরের লোমের মতো ঘন কালো লোমে তার সারা বুক ঢাকা। তার মুখ আর ঘাড়ও কাঁচা পাকা দাড়ির নিচে ঢাকা পড়ে গেছে। সে দাড়ি তখন ভেজা, নেতিয়ে পড়া, তার মধ্য থেকে ফোঁটা ফোঁটা পানি চুইয়ে পড়ছে। নইলে তার আসল রূপ শক্ত, ঝাঁকড়া, খোঁচা খোঁচা। চোখ দুটি বন্ধ, স্পষ্টতই সে সংজ্ঞাহীন, কিন্তু তার মুখ হা করে খোলা। সে সশব্দে কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছিল। তার বুক ফুলে ফুলে ওঠানামা করছিল। মনে হচ্ছিল যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছে। একটি নাবিক একটু পরপর সমুদ্রের বুকে একটা দড়ির প্রান্তে বাঁধা বালতি ডুবিয়ে পানি তুলে কলের মতো তার লোকটির গায়ে মুখে ঢেলে দিচ্ছিল। একটু দূরে হিংস্রভাবে তার সিগারের প্রান্তদেশ চিবুতে চিবুতে সেই লোকটিকে আমি অস্থিরভাবে পায়চারি করতে দেখলাম, যার অলস দৃষ্টিপাতের ফলেই আমার প্রাণ রক্ষা হয়েছিল। উচ্চতায় সে সম্ভবত 5 ফিট 10 ইঞ্চি কিংবা 10.5 ইঞ্চি, কিন্তু আমার মনে তার সম্পর্কে প্রথমে যা দাগ কাটল, সেটা তার উচ্চতা নয়, তার শক্তি বা বল। চওড়া কাঁধ, গভীর প্রশস্ত বুক, প্রকাণ্ড বিশাল গড়ন। কিন্তু তবু তার শক্তিকে আমি প্রচণ্ড বা বিশাল বলে অভিহিত করব না, বরং তাকে বলা যায় একটা পেশিবহুল, দড়ি পাকানো সংহত শক্তি। রোগা, তৎপর, কর্মঠ লোকের সম্পর্কে যে ধরনের শক্তির কথা আমাদের মনে জাগে, সেই রকম। কিন্তু তার ভারী গড়নের জন্য এখন তা কতকটা বৃহদাকার গরিলার প্রকৃতি লাভ করেছে। চেহারায় সে যে একটু গরিলার মতো দেখতে, তা কিন্তু নয়। আমি যা বোঝাতে চাইছি সেটা তার শক্তির কথা, তার আকৃতিগত সাদৃশ্যের সঙ্গে যা সম্পূর্ণ নিঃসম্পর্কিত। এটা সেই ধরনের শক্তি যাকে আমরা সচরাচর আদিম জগতের সঙ্গে, বন্য প্রাণীর সঙ্গে একাত্ম করে দেখতে অভ্যস্ত। একটা বুনো, হিংস্র শক্তি, জীবন্ত, জীবনের চুম্বক, কারণ গতির যে শক্তিসার তা এর মধ্যেই নিহিত। সেই মৌলিক সারবস্তু যার মধ্য থেকে প্রাণের বিভিন্ন রূপ ধীরে ধীরে গড়ে ওঠে। এক কথায় সেই বস্তু যা সাপকে মেরে ফেলার পর, তার মাথা কেটে ফেলার পর তার শরীরের মধ্যে এঁকে বেঁকে নড়ে বেড়ায়, কিংবা যা একটা তালগোল পাকানো আকৃতিহীন কাছিমের দ্বিখণ্ডিত মাংসপিণ্ডের মধ্যে বেঁচে থাকে। আঙুল দিয়ে খোঁচালে যা তখনও লাফ দিয়ে ওঠে, থরথর করে কাঁপে। পায়চারি করা লোকটিকে দেখে সেই শক্তির কথা আমার মনে জেগে উঠল। শক্ত দৃঢ় পায়ের ওপর তার সারা দেহ প্রথিত। নিঃসংশয় দৃঢ়তার সঙ্গে তার প্রতি পদক্ষেপে ডেকের ওপর বেজে উঠছিল। তার কাঁধের ওঠানামা, সিগার চেপে ধরা তার ঠোঁটের শক্ত বাঁধন, বস্তুতপক্ষে তার প্রতি মাংসপেশির সঞ্চালন ছিল দৃঢ়তা ব্যঞ্জক এবং ঋজু। মনে হচ্ছিল যেন এই সব কিছুই উচ্চারিত হচ্ছে একটা সর্বগ্রাসী, অতিরিক্ত শক্তির মধ্য থেকে। প্রকৃতপক্ষে যদিও তার সব কাজের মধ্যে এই শক্তি প্রস্ফুটিত হচ্ছিল, তবু মনে হচ্ছিল যেন এগুলো তার মধ্যে প্রচ্ছন্ন আরও বৃহত্তর একটি শক্তির নমুনা মাত্র। যে শক্তি তার মধ্যে এখন ঘুমিয়ে আছে, যা এখন মাঝে মাঝে সামান্য একটু নড়ে উঠছে মাত্র, কিন্তু যে কোনো মুহূর্তে কোনো সিংহের রোষের মতো কিংবা ঝড়ের প্রচণ্ড আক্রোশের মতো সুতীব্র ভয়াবহতার সঙ্গে জেগে উঠতে পারে। বাবুর্চি রান্নাঘরের দরজা দিয়ে মাথা বার করে বুড়ো আঙুল দিয়ে পায়চারি করা লোকটির প্রতি ইঙ্গিত করল। তারপর আমার দিকে তাকিয়ে হেসে আমাকে একটু উৎসাহ দিল। অর্থাৎ আমাকে সে বুঝিয়ে দিল যে উনি হচ্ছেন এই জাহাজের কাপ্তান, তার ভাষায় বড় কর্তা। এর সাথেই আমাকে দেখা করতে হবে এবং আমাকে কোথাও তীরে নামিয়ে দেওয়ার ব্যাপারে তাকেই আমার কষ্ট দিতে হবে। আমি নিশ্চিত বুঝতে পেরেছিলাম যে পরবর্তী 5 মিনিট একটা ঝড় বয়ে যাবে। তবু ব্যাপারটা চুকিয়ে ফেলার উদ্দেশ্যে আমি ওর দিকে প্রায় এগিয়ে যাচ্ছিলাম।
কিন্তু ঠিক সেই মুহূর্তে ডেকের ওপর ধরাশায়ী ওই হতভাগ্য লোকটি আগের চেয়েও প্রচণ্ড শ্বাসরোধকারী খিঁচুনিতে আক্রান্ত হলো। সারা শরীর দুমড়ে মুচড়ে সে গড়াগড়ি দিতে লাগলো। তার পিঠের মাংসপেশি টান টান হলো। ভেজা কালো দাড়ি ভর্তি চিবুক আরও ঊর্ধ্বমুখে আকাশের দিকে উত্থিত হলো। শ্বাস টেনে নেবার সহজাত সচেতন প্রয়াসে তার বুক ফুলে ফুলে উঠল। না দেখেও আমি বুঝতে পারলাম যে দাড়ি গোফের নিচে তার মুখের চামড়া রক্তবর্ণ আকার ধারণ করেছে। কাপ্তান অর্থাৎ বাঘা লার্সেন তার পায়চারি বন্ধ করে মুমূর্ষ লোকটির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। লোকটির অন্তিম সংগ্রাম এমন একটা ভীষণ রূপ নিয়েছিল যে তার গায়ে মুখে পানি ঢালতে গিয়ে পূর্বোক্ত নাবিকটিও হঠাৎ থমকে দাঁড়ালো। তার হাতের কাত হয়ে পড়া বালতি থেকে টিপ টিপ করে পানি পড়তে লাগলো ডেকের ওপর। মৃত্যু পথযাত্রী লোকটি অস্থির হয়ে তার পায়ের গোড়ালি দিয়ে ডেকের ওপর দ্রুত অবিশ্রান্ত ধ্বনি তুলল। তারপর পা টান টান করল। একটা প্রচণ্ড প্রয়াসে তার সারা শরীর শক্ত হলো এবং তার মাথা নড়ে উঠল এদিক থেকে ওদিকে। অবশেষে তার মাংসপেশি শিথিল হয়ে এলো, তার মাথা নড়া বন্ধ হলো এবং তার ঠোঁটের মধ্য দিয়ে গভীর শান্তির মতো একটা নিঃশ্বাস নির্গত হয়ে বাতাসে ভেসে গেল। তার চিবুক ঝুলে পড়ল। ওপরের ঠোঁট ফাঁক হলো। ধূমপানের রক্তধরা বিশ্রী দুপাটি দাঁত দেখা গেল। মনে হলো সে যেন ফাঁকি দিয়ে এই পৃথিবী থেকে পালিয়ে গেছে, আর একটা পৈশাচিক হাসি তার মুখভঙ্গির মধ্যে শক্ত হয়ে বসেছে। তারপর একটি অত্যন্ত বিস্ময়কর ব্যাপার ঘটল। বজ্রপাতের মতো কাপ্তান মৃত লোকটির ওপর ফেটে পড়ল। গালিগালাজ আর সাপসাপান্তের অবিশ্রান্ত লাভা স্রোত বয়ে গেল তার মুখ থেকে, এবং যেমন তেমন গালিগালাজ কিংবা নিরামিষ জাতীয় খিস্তি নয়। সাংঘাতিক সেসব শব্দ, রীতিমতো অচিন্তনীয়। বৈদ্যুতিক ঘর্ষণের মতো তার আঘাতের তীব্রতা। আমি জীবনে কোনোদিন অনুরূপ উক্তি শুনিনি। এরকম যে হতে পারে তা কল্পনাও করিনি। সাহিত্যিক গুণ আমার কিছুটা ছিল, বেশ জোরালো বাক্যবিন্যাসে আমিও নিতান্ত অপটু ছিলাম না। অন্যান্য উপস্থিত শ্রোতাদের তুলনায় কাপ্তানের সাপসাপান্ত এবং গালিগালাজের মধ্যকার বিশেষ শক্তি ও রূপ আমার চেয়ে ভালোভাবে আর কেউ উপলব্ধি করতে পারেনি। যতটুকু বুঝতে পারলাম, কাপ্তানের প্রচণ্ড ক্রোধের কারণ এই যে এই লোকটি জাহাজের মেট। জাহাজ সান ফ্রান্সিসকো ত্যাগ করার আগে ফুর্তি করার জন্য শহরে গিয়েছিল। তারপর এখন বেয়াক্কেলের মতো অভিযানের প্রথম পর্বেই বাঘা লার্সেনের কাজের লোকের ঘাটতি করে হুট করে মরে গেল। বলা নিষ্প্রয়োজন, অন্তত আমার বন্ধুদের মধ্যে যে এইসব ব্যাপার দেখে শুনে আমি বিমূঢ় হয়ে গিয়েছিলাম। সাপসাপান্ত আর যে কোনো প্রকার কুৎসিত কথাবার্তা আমি সহ্য করতে পারতাম না। একটা মুষড়ে পড়া ভাব আমাকে আচ্ছন্ন করল। আমার বুক দমে গেল, সারা গা গুলিয়ে এলো। মৃত্যুকে আমি চিরকাল সম্পৃক্ত করে এসেছি একটা মহৎ গম্ভীর কিছুর সঙ্গে। তাকে আমি চিরকাল ঘটতে দেখেছি একটা শান্ত পবিত্র পরিবেশে। মৃত্যুর ভয়াবহ এবং কুৎসিত দিকের সঙ্গে ইতিপূর্বে আমার কোনো পরিচয় ঘটেনি। বাঘা লার্সেনের মুখ নিঃসৃত তীব্র তিরস্কারের শক্তির দিকটি উপলব্ধি করলেও সমস্ত ব্যাপারটিতে আমি ভয়ঙ্কর রকম আঘাত পাই। তার লেলিহান লাভাস্রোতে মৃত ব্যক্তির মুখ বিকৃত বিধ্বস্ত হয়ে যেতে পারত। মৃতের ভেজা কালো দাড়িকে যদি দাউ দাউ করে আগুনে পুড়ে কুঁকড়ে যেতে দেখতাম, তবু আমি অবাক হতাম না। কিন্তু সে নির্বিকার হয়ে পড়ে রইল। তার মুখে আগের মতোই ফুটে রইল উপহাস মাখা তিক্ত রসিকতাপূর্ণ উদ্ধত হাসির রেখা। পরিস্থিতি সেই যেন রাজা।